বিপজ্জনক বাঁকে সংঘাত, আরও এক জেনারেলকে হত্যার দাবি ইসরায়েলের। তেল আবিব ও হাইফায় পাল্টা আঘাত, ভয়াবহ মিসাইল হামলার প্রস্তুতি ইরানের। খামেনিকে হত্যা করলেই থামবে যুদ্ধ, মন্তব্য নেতানিয়াহুর। The supreme leader of Iran, Ayatollah Khamenei, tweeted almost every day, "Death to Israel." Now, it's not going to escalate the conflict, it's going to end the conflict. G7 সম্মেলন শেষ না হতেই ওয়াশিংটনে ফিরলেন ট্রাম্প। দিলেন যুদ্ধবিরতির চেয়েও বড় কিছুর ইঙ্গিত। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির পর তেহরান ছাড়ছেন নগরবাসী। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। পঞ্চম দিনের মতো গড়ালো ইরান ইসরায়েল সংঘাত। মঙ্গলবার ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও ভয়াবহ মিসাইল হামলার প্রস্তুতির কথা জানিয়েছে ইরানি গণমাধ্যম। অপরদিকে আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েলও। আইআরজিসির আরও এক কমান্ডারকে হত্যার দাবি করেছে তেল আবিব। এদিকে খামেনিকে হত্যার মধ্য দিয়েই কেবল সংঘাত শেষ হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার সকালে তেল আবিব, জেরুজালেম, হার্জলিয়া, হাইফা সহ বিভিন্ন শহরের আকাশে দেখা যায় একাধিক ক্ষেপণাস্ত্রের ধোঁয়ার রেখা। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোয় কয়েকটি মিসাইল সরাসরি আঘাত এনেছে। অন্যদিকে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলও। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ভবনেও আক্রমণ চালানো হয়। আইআরজিসির আরও এক কমান্ডারকে হত্যার দাবি করেছে তেল আবিব। আলী সাদমানি খামেনির সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক উপদেষ্টা হিসেবে পরিচিত। ইসরায়েলের হামলার জবাবে ইতিহাসের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে হত্যা করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় প্রতিদিনই ইসরায়েলের ধ্বংস কামনা করেছেন। সেই সব হুমকির কোনো ভিত্তি নেই। তাকে চুপ করাতে পারলে যুদ্ধ আর বাড়বে না, বরং থেমে যাবে। হামলার মুখে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আকাশসীমা বন্ধ রেখেছে ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিধি বাড়াতে চায় না তেহরান, তবে যে কোনো আক্রমণের পাল্টা জবাব দেয়া হবে। আর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে থামানোর আহ্বান জানিয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইসরায়েল ইরান সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। ইরান ইসরায়েল যুদ্ধের সবশেষ খবর আমরা জানতে তার সঙ্গে কথা বলবো। আওলাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে যে জিনিসটি জানতে চাইব, যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে খামেনিকে হত্যার মাধ্যমে আসলে এই যুদ্ধ শেষ হবে, তা না হলে এই যুদ্ধ শেষ হবে না, বা তাকে হত্যা করলেই কি যুদ্ধটা শেষ হয়ে যাবে? আপনার কাছে কি মনে হয়? আসলে এখানে দাবা খেলার মতোই বিষয়টা। যদি রাজা পড়ে যায় তাহলে তো খেলার অস্তিত্ব থাকে না। ঠিক এরকমটাই বুঝিয়েছে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী। রাজাকে যদি শেষ করা যায়, খামেনি তো ভাষণে বলেছেন যে আমি মারা গেলেও এই যুদ্ধ চলবে, তোমরা চালিয়ে নিও। এখন সেটাই পরবর্তী আসলে দেখার বিষয় যে ইরা যদি খামেনি যদি হত্যাও করা হয়, কথার কথা বলছি, তাহলে তার পরবর্তী অবস্থা কেমন হয়। তবে এটি বলতে চেয়েছে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী, বলতে চেয়েছে যে ইরানের যে বর্তমান শাসন ব্যবস্থা রয়েছে সেই শাসন ব্যবস্থাকে তিনি ভেঙে ফেলতে চান, এবং এই ভেঙে ফেলার মাধ্যমেই ইরানের হয়তো নতুন নতুন আরও বিভিন্ন যে সক্রিয় গোষ্ঠী রয়েছে, স্বার্থবাদী যে কায়েমি গোষ্ঠীগুলো রয়েছে, সেগুলো হয়তো আবার সক্রিয় হয়ে উঠবে বা অভ্যন্তরীণভাবে হয়তো অস্থিতিশীল হয়ে উঠবে, যার কারণে তিনি সেটি হয়তো চেয়েছেন। আমরা এরই মধ্যে শুধু নেতানিয়াহু নয়, ইসরায়েলের যে প্রতিরক্ষামন্ত্রী তিনিও বলেছেন যে সাদ্দাম হোসেনের মতোই হয়তো পরিণতি ভোগ করতে হবে খামেনিকে খুব শিগগিরই, এমন ধরনের কথা বলেছে। আমরা একটু দেখে নিতে চাই যে এই যুদ্ধের মধ্যে এখন সর্বশেষ কী কী আপডেট রয়েছে। আমরা জানি যে G7 সম্মেলন যে চলছে এখন কানাডায়, সেই সম্মেলনের কিন্তু শেষ না হতেই, শেষ হওয়ার আগেই কিন্তু খুব দ্রুত তিনি ওয়াশিংটনে চলে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এবং এরই মধ্যে তিনি যখন হোয়াইট হাউসে প্রবেশ করেন, তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে এখন আর কোনো যুদ্ধবিরতি নয়, যুদ্ধবিরতি নয়, তিনি সত্যিকারের অর্থেই তিনি সব কিছু যুদ্ধ বন্ধ করতে চান। এই যুদ্ধ বন্ধের যে ইঙ্গিত, এটি আসলে তার এই কথার মধ্যে অনেক কিছুই ইঙ্গিত পাওয়া যায়। তিনি হয়তো যুদ্ধ থামাতে চান, অথবা ইরানে নতুন করে হামলার চালাতে পারেন, বা সেই ধরনের একটা হুমকিও একটা আচ্ছন্ন দিয়েছেন। আরেকটি বিষয় যে আমরা জানি যে এখন পর্যন্ত
তেহরানের পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল এবং সেখানে ইসরায়েলের পক্ষ থেকে যে খামেনি ঘনিষ্ঠ যে শীর্ষ কমান্ডার ছিলেন, অর্থাৎ এই যুদ্ধের যিনি নতুন একজনকে নিয়োগ করেছিলেন খামেনি, তাকেও হত্যার দাবি করেছে কিন্তু ইসরায়েল। আরেকটি বিষয় যে আপনি যেটা বললেন, যে প্রশ্ন করলেন যে খামেনিকে হত্যা করলে সংঘাত শেষ হয়ে যাবে, নেতানিয়াহু বলেছেন। তো এই কথার আসলে বিশাল বড় তাৎপর্য রয়েছে, কিন্তু আমরা জানি যে ইরানও কিন্তু এখন পর্যন্ত বসে নেই, তারাও পাল্টা হামলা চালাচ্ছে। তো এই যে হামলা এবং পাল্টা হামলার পর এখন কিন্তু একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে যে আগামীতে বা ভবিষ্যতে কি হতে পারে। আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তেহরানবাসীকে, অর্থাৎ তেহরানে যারা বসবাস করেন তাদেরকে দ্রুত সেখান থেকে সরে যাওয়ার জন্য নির্দেশই বলা যেতে পারে, এক প্রকার নির্দেশ দিয়েছেন। তো এই যে এই পরিস্থিতি আসলে এখন পুরো যুদ্ধর সব কিছুই নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের উপর। তিনি কি আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ করবেন নাকি পাল্টা হামলা চালাবেন? তিনি কিন্তু দুইটি বিষয়ই একসাথে চালাচ্ছেন, একদিকে আলোচনার কথা বলছেন, আরেকদিকে হুমকি দিচ্ছেন। আপনি G7 এর কথা বলছিলেন যে সম্মেলন শেষ না করেই ডোনাল্ড ট্রাম্প ফিরে গেছেন। আমরা আসলে G7 কিন্তু আবার ইসরায়েলকে সমর্থন করেছে। এই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে। ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে G7। সেই সঙ্গে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয় ওই বিবৃতিতে। এর আগে সম্মেলনের উদ্বোধনী দিনেই ইরান ইসরায়েল ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করে বিতর্ক উস্কে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন চুক্তিতে রাজি হলে এমন পরিস্থিতি হতো না ইরানের। যদিও সম্মেলন শেষ না করে ওয়াশিংটন ফিরে গেছেন ডোনাল্ড ট্রাম্প। কানাডার অ্যালবার্টার ক্যানানাস্কিস পার্বত্য এলাকায় G7 সম্মেলনের উদ্বোধন করেন স্বাগতিক প্রধানমন্ত্রী মার্ক কার্নি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডার সঙ্গে EU নেতারাও যোগ দিয়েছেন এই সম্মেলনে। অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রথম দিন শেষে যৌথ বিবৃতি দেয় G7 নেতারা। ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানানো হয় ওই বিবৃতিতে। আরও বলা হয় ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। একই সঙ্গে সংঘাত কমাতে গাজায় যুদ্ধবিরতির আহ্বানও জানানো হয়। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রেক্ষাপটেই আসে এই বিবৃতি। ইরান ইসরায়েল সংঘর্ষ ঘিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কঠোর বার্তা দেন ট্রাম্প। তিনি দাবি করেন ইসরায়েলি হামলার আগে যদি ইরান পারমাণবিক চুক্তিতে ফিরত, এই সংঘর্ষ এড়ানো যেত। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরান চুক্তির সম্ভাবনার কথাও তোলেন ট্রাম্প। ইসরায়েল খুব ভালো করছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমি ইরানকে 60 দিনের সময় দিয়েছি, ওরা না বলেছিল। আর 61তম দিনে কি ঘটেছিল আপনারা দেখেছেন। আমি নিয়মিত যোগাযোগ রাখছি, আর যেমনটা আগে থেকেই বলছি, আমার মনে হয় একটা চুক্তি হবে এবং কিছু একটা ঘটবে। কিন্তু হ্যাঁ, চুক্তি স্বাক্ষরিত হবেই। আমি মনে করি এটা ইরানের বোকামি হবে যদি ওরা এই চুক্তি না করে। রাশিয়াকে G8 থেকে বাদ দেওয়ার বিষয়টি ভুল সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মতে পুতিন আলোচনার টেবিলে থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না। একই সঙ্গে চীনকে জোটে যুক্ত করার ইঙ্গিত দেন তিনি। বলেন চীনকে অন্তর্ভুক্ত করা অস্বাভাবিক কিছু নয়, যারা কথা বলবে তাদের সঙ্গে বসতে হবে। সোমবার রাতেই মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে জরুরি সিদ্ধান্ত নিতে ওয়াশিংটনে ফিরে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়ে ব্রিফ করছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। সরাসরি যাচ্ছে সেখানে। ইরানের উপরে কন্টিনিউয়াস আক্রমণ চালিয়ে যাচ্ছে, বিমান হামলা, বিশেষ করে বিমান এবং বোমা হামলার মাধ্যমে আক্রমণ চালিয়ে যাচ্ছে। মিসাইল আক্রমণও চলছে। আর এই হামলায় শুধু ইরানের রাজধানী তেহরান নয়, ইরানের বেশিরভাগ অঞ্চল আক্রান্ত হয়েছে, যেমন কারাজ, ইস্পাহান, শিরাজ, কেরমানশাহ, তাবরিজ, সানান্দাজ, বন্দর আঞ্জালি ও আহবাজ শহরে আকাশপথে হামলা হয়েছে। ইরানও মিসাইল ও ড্রোনের মাধ্যমে প্রত্যাঘাত করায় চলমান যুদ্ধ পরিস্থিতির ব্যাপ্তি ও ভয়াবহতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই যুদ্ধ পরিস্থিতির ফলে আমাদের ইরানে বিশেষ করে তেহরানে যেমন যায় বাংলাদেশিরা আছে, তারা সহ আমাদের তেহরানে বাংলাদেশ দূতাবাসে যারা কর্মকর্তা এবং কর্মচারী আছেন পরিবার সহ, তারা একটি অত্যন্ত ভয়ঙ্কর হুমকির মুখে পড়েছেন।
আপনারা হয়তো জানেন যে ইরানে বর্তমানে 2000-এর বেশি সংখ্যক বাংলাদেশি আছেন। এদের মধ্যে একটি বেশ বড় সংখ্যক বাংলাদেশি ইরানি মেয়েদেরকে বিবাহ করে ওখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। তারা বিভিন্ন স্থানে আছেন। আরেক ক্যাটাগরির বাংলাদেশিরা আছে যারা ওই সমুদ্র অঞ্চলে মাছ ধরা সহ ছোটোখাটো কাজ করে। তাদের মধ্যে আবার অনেকেরই মানে বৈধ কাগজপত্র নাই। কিছু বাংলাদেশি ওই ইরানের ডিটেনশন সেন্টারগুলোতে আছে। আর এর বাইরে কিছু বাংলাদেশি আছেন যারা গণমাধ্যম ও চিকিৎসা সেবা খাতে বেশ পেশাজীবী আছেন। এর মধ্যে আমি জানি না আপনাদের কোনো বন্ধু বান্ধব আছে কিনা। গতকাল রাতে ইরানের রেডিও ভবনে হামলার সময় আমাদের 8 জন বাংলাদেশি ওখানে ছিলেন। তারা সবাই মানে কোনো ক্ষতিগ্রস্ত হন নাই, সবাই ভালো আছেন। এই ইরান ওখানে সম্ভবত বাংলা বেতার বাংলা বিভাগ একটি আছে, সেই বিভাগে কাজ করেন তারা। আরও কিছু বাংলাদেশি ওখানে আছেন যারা ট্রাভেল করছেন, ওখানে বেড়াতে বা কোনো কাজে ট্রাভেল করছেন, এবং কিছু ছাত্র ছাত্রীও আছে। তো আমরা যাদেরকে নিয়ে উদ্বিগ্ন তারা হচ্ছে যারা তেহরানে আছে, এবং এই সংখ্যা কতজন হবে 400 বা এরকম, না 100 কম। তেহরানে কিছু বাংলাদেশি আছে যারা এখন এই হামলার সবচেয়ে মানে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্যই আমরা এখন কাজ করছি, যাতে এরা নিরাপদে থাকতে পারে। তা আমরা এই তেহরানে যে বাংলাদেশিরা আছেন এবং আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি, এবং তাদেরকে নিরাপদে মানে তেহরান থেকে দূরে কোথাও কিছু সময়ের জন্য রাখার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের দূতাবাস এই যুদ্ধ অবস্থার মধ্যেও আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে। আর আপনারা জানেন যে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস তেহরানে হটলাইন চালু করেছি, যাতে বাংলাদেশি যারা আছে তাদেরকে আমরা সেবা প্রদান করতে পারি। আমাদের দূতাবাস যুদ্ধ বা অবস্থার মধ্যেও আমাদের যে সেবামূলক কাজগুলি আমাদের বাংলাদেশিদের প্রবাসী বাংলাদেশিদের জন্য, সেগুলো তারা পালন করে যাচ্ছে। একই সাথে তারা নিয়মিত আমাদেরকে এই যুদ্ধের আপডেট জানাচ্ছে, এবং যুদ্ধের আপডেটের সাথে পাশাপাশি অন্যান্যরা কিভাবে তাদের নাগরিকদেরকে ওখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছে সেই বিষয়ে আমাদেরকে নিয়মিত জানাচ্ছে। সরাসরি ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রবাসী বাংলাদেশি যারা ইরানে রয়েছে, তেহরানে রয়েছে, তাদের নিরাপত্তার বিষয়ে ব্রিফ করছিলেন, আমরা সেটি সরাসরি দেখছিলাম। আওলাদ, আবারও আপনার কাছে আসি। আমরা ছিলাম যে G7-এর সম্মেলন শেষ না করেই ফিরে গেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি তেহরানে যারা আছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন, আপনি যেটি বলছিলেন যে তা আপনার ভাষায় যে নির্দেশ দিয়েছেন যে ওইখান থেকে নাগরিকদের সরে যেতে। তার মানে কি হামলার প্রস্তুতি? এটি এক ধরনের হামলারই প্রস্তুতি বলা যেতে পারে, এবং হামলার একটা ইঙ্গিতই বহন করে। এবং অন্যদিকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু দুইভাবেই খেলছেন। একদিকে হামলার হুমকি দিচ্ছেন, প্রচ্ছন্ন বিভিন্নভাবে ইঙ্গিত দিচ্ছেন, অন্যদিকে আবার কিন্তু মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং মার্কিন যে মধ্যপ্রাচ্য বিষয়ক যে বিশেষ দূত, তাকেও কিন্তু মধ্যপ্রাচ্যে পাঠানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন যে যদি আলোচনার পথ উন্মুক্ত হয় তাহলে হয়তো তিনি তার যে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তাকে পাঠাবেন। এবং আরও একটি বিষয়, যে এই যে আপনারা যে কথা বলছিলাম যে তেহরান খালি করার নির্দেশ দিয়েছে, শুধু তেহরান খালি করা বা ইরানের মাটিতে যে হামলা এমনটা কিন্তু হচ্ছে না, ইরানও কিন্তু পাল্টা আঘাত হানার চেষ্টা করছে। আমরা জানি যে আজকেও তেল আবিব, রাজধানী তেল আবিব এবং জেরুজালেম সহ বিভিন্ন জায়গায় এবং বন্দরনগর যে হাইফা রয়েছে সেখানেও রাতে হামলা চালিয়েছে, এবং আজকে দিনের বেলাতেও হামলা হয়েছে। সেখানে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মোসাদের যে প্রধান কার্যালয় এবং সেন্ট্রাল ইসরায়েল, মানে ইসরায়েলের মধ্যাঞ্চল, সেখানেও হামলার কথা বলা হয়েছে। এবং এরই মধ্যে ইরানের হামলার কারণে জেরুজালেম এবং তেল আবিবের যে মার্কিন
দূতাবাস রয়েছে সেখানকার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এবং যারা সেখানে অবস্থান করেছিলেন তাদেরকেও নিরাপদে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। আরও একটি বিষয় যে হাইফার যে তেল শোধনাগার সেখানে কিন্তু একটা ভালো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এরই মধ্যে সেখানকার যে বিনিয়োগকারী প্রতিষ্ঠানরা রয়েছেন তারা সেখানে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে তাদের যে তেল শোধনাগারের যে কার্যক্রম সেটা বন্ধ ঘোষণা করেছেন এবং বলছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, মানে এই কথার ইঙ্গিত হলো যে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষতির শিকার হয়েছে, যার কারণে তারা এটি এখন চালু রাখা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এবং বেশ কয়েকজন হতাহত হয়েছে আমরা যেটি দেখছিলাম, আজকেও বেশ কয়েকজন হতাহতের খবর এসেছে। একটা জিনিস আপনার কাছে জানতে চাই যে ইরান বলেছে যারা ইসরায়েলকে সমর্থন করবে, ইসরায়েলকে সহযোগিতা করবে, তাদের দেশেও হামলা করবে ইরান। এবং অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টও বলেছে তেহরান খালি করতে এবং সেখানে হামলা হতে পারে। আবার কিছুক্ষণ আগে যে এই তথ্যটি আমরা পেলাম যে ডোনাল্ড ট্রাম্প আরো বড় কিছুর ইঙ্গিত দিয়েছেন যুদ্ধবিরতির চেয়েও, সেটি আসলে কি? সেটি আসলে ওই যে বললাম আপনাকে যে তিনি হয়তো হামলা চালাবেন একতরফাভাবে ইরানের উপরে, সেই হামলার মাধ্যমে হয়তো জবাব দিতে চান। কারণ যুক্তরাষ্ট্রের কথা হলো যে ইসরায়েলে যদি আঘাত হয় এটি তার স্বার্থে আঘাত আনবে এবং মধ্যপ্রাচ্যে তার যে বলয় বা প্রভাব, ইরান যদি হামলা চালায় তাহলে তার কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হবে, সেই ক্ষতি কিন্তু তিনি করতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা জানি যে এরই মধ্যে যে দক্ষিণ চীন সাগরে তার যে সামরিক রণতরী ছিল, মার্কিন রণতরী, সেই রণতরী কিন্তু এর মধ্যে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। সব কিছু মিলে তিনি একদিকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, তিনি আরেকদিকে আলোচনার দ্বারও খোলা রেখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ইমদাদ। ইসরায়েল ইরান সংঘাত নিয়ে আলোচনা করছিলাম আমরা, আমাদের সহকর্মী রবিউল ইসলাম আমলাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আন্তর্জাতিক সময় আরও থাকছে। গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে একদিনে প্রাণ গেছে ৬৮ ফিলিস্তিনির, আহত প্রায় ২০০, ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে, উদ্ধার অভিযান অব্যাহত। মার্কিন সহায়তা ছাড়া ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়, খোদ ইসরায়েলের পক্ষ থেকে এমনটা বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানান ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক স্থাপনায় আঘাত হানার জন্য প্রয়োজনীয় বোমা কেবল যুক্তরাষ্ট্রের কাছেই আছে। এই স্থাপনাটি ধ্বংস করতে গেলে ওয়াশিংটনের সবচেয়ে বড় বাংকার ধ্বংসকারী বোমা এবং আমেরিকান B-2 বোমারু বিমান ব্যবহার করতে হবে। অবশেষে নিজেদের দুর্বলতার কথা স্বীকার করল ইসরায়েল। এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইরানের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লিডার। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র ফোর্দো স্থাপনাটি তেহরান থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে কোম শহরের কাছে অবস্থিত। এটি পাহাড়ের নিচে অনেক গোপনে ও সুরক্ষিত উপায়ে তৈরি হয়েছে, যা ২০০৯ সালে বিশ্বের নজরে আসে। এখানে অন্তত ৩,০০০ সেন্ট্রিফিউজ রাখার ব্যবস্থা আছে, যা ইউরেনিয়ামকে অস্ত্রের জন্য প্রয়োজনীয় মাত্রায় উন্নত করতে পারে। এর সঠিক গভীরতা প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হয় এটি ভূপৃষ্ঠ থেকে ৮০ থেকে ৯০ মিটার গভীরে। ইসরায়েলের একার পক্ষে ইরানের ভূগর্ভস্থ এই পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়। লিডার বলেন, ফোর্দো পারমাণবিক স্থাপনায় আঘাত হানার জন্য প্রয়োজনীয় বোমা কেবল যুক্তরাষ্ট্রের কাছেই আছে। এই স্থাপনাটি ধ্বংস করতে পারে একমাত্র যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাংকার বাস্টার বোমা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, আর সেটি বহন করতে হবে আমেরিকান B-2 বোমারু বিমান দিয়ে। এ ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য যেসব বাংকার বাস্টার বা মারণাস্ত্র ব্যবহারের প্রয়োজন হয় সেগুলোর বেশিরভাগই এখনও যুক্তরাষ্ট্রের সামরিক ভাণ্ডারে রয়েছে। ইসরায়েলের পক্ষে এ ধরনের হামলা চালানো কিছুটা কঠিন হবে। আবার ইরানও এখানে এক ধরনের দৃঢ়তা দেখাচ্ছে। তারা হয়তো তাদের চলমান কর্মসূচি চালিয়ে যাবে কিংবা এখন যে উপকরণ তাদের হাতে আছে তা থেকে দ্রুত কোনো ধরনের অস্ত্র তৈরির চেষ্টা করতে পারে। বিশ্লেষকরাও এমনটাই বলছেন। এর আগে ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের ডিস্টিংগুইশড ফেলো বারবারা স্লেভিন আল জাজিরাকে জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে ইসরায়েলের পক্ষে একা সামরিক অভিযান চালানো সম্ভব নয়। এ কাজে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা প্রয়োজন। এদিকে ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে বোমা হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিধায় রয়েছেন বলে গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প যদি হামলার সিদ্ধান্ত নেন তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি মধ্যপ্রাচ্যে নতুন একটি সংঘাতে জড়িয়ে পড়বে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেও গাজায় অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। নেতানিয়াহু বাহিনীর বিমান হামলায় একদিনে উপত্যকা জুড়ে প্রাণ গেছে অন্তত ৬৮ ফিলিস্তিনির, আহত হয়েছেন ১৮৯ জন। হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন বেশিরভাগ মানুষ। তাদের খুঁজতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে গাজার প্রশাসন।
ক্ষুধা আর স্বজন হারানোর বেদনা সব মিলিয়ে অনিশ্চিত মুহূর্ত কাটছে ফিলিস্তিনিদের। আশ্রয় শিবির কিংবা খাদ্য সহায়তা বিতরণের সারি, সর্বত্রই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে গত একদিনে প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি, আহত হয়েছেন অনেকে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে সোমবার বিশ্ব নেতাদের উদ্দেশ্যে জোরালো বার্তা দেন ভলকার তুর্ক। বলেন, গাজায় যা চলছে তা সহ্য করার মতো নয়। প্রভাবশালীদের ইসরায়েল ও হামাসের উপর চাপ সৃষ্টি করতে আহ্বান জানান তিনি। এ সময় ইসরায়েলি যুদ্ধ পদ্ধতিকে ভয়াবহ ও অমানবিক বলে আখ্যাও দেন তিনি। ডক্টরস উইদাউট বর্ডার্সের সদস্যরা বলেন, হাসপাতালে রক্তপাত বন্ধের মতো কোনো ব্যান্ডেজ নেই, অস্ত্রোপচারের পর ব্যথানাশক নেই, এমনকি রোগীদের খাবার ও পানীয় নেই। উপত্যকাটির ঘরবাড়ি, হাসপাতাল, বিদ্যুৎ ও পানির লাইন পরিকল্পিতভাবে ধ্বংস হচ্ছে বলে জানান ডক্টরস উইদাউট বর্ডার্সের প্রেসিডেন্ট ক্রিস্টোস ক্রিস্তো। ইসরায়েলের হামলায় আহতদের সেবা দিতে গিয়ে 11 জন কর্মী হারিয়েছে সংস্থাটি। নাদিম মারজান। G7 সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন কানাডার শিখ সম্প্রদায়। নির্যার হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতা এবং কৃষক আন্দোলনে সহিংসতা নিয়ে বিক্ষোভকারীরা মোদির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। এদিকে সম্মেলনে মোদি বিশ্বের সমসাময়িক ইস্যু ছাড়াও সাইডলাইন বৈঠকে পাকিস্তানের সঙ্গে চলমান দ্বন্দ্ব নিয়েও আলোচনা করবেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। G7 জোটের সদস্য না হওয়া সত্ত্বেও অতিথি হিসেবে ডাক পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার এই সফরের বিরুদ্ধে কানাডায় শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। শহরের মিউনিসিপ্যাল প্লাজায় আয়োজিত বিক্ষোভে মোদীর কার্ডবোর্ড কাটআউট ভাঙচুর করা হয় এবং মোদী বিরোধী বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। বিক্ষোভকারীদের দাবি, ভারতের গোয়েন্দা সংস্থা কানাডার নাগরিক হরদীপ সিং নির্জারকে হত্যা করে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। তারা ভারতের জবাবদিহিতা দাবি করেন এবং মোদীর সফরের বিরোধিতা করেন। ভারতের কৃষক আন্দোলনে হাজার হাজার কৃষকের মৃত্যুর অভিযোগ, শিখদের সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করার প্রতিবাদ এবং একটি স্বাধীন খালিস্তান রাষ্ট্র গঠনের আহ্বানও জানান। অংশগ্রহণকারীরা বলেন, তারা এমন একটি শান্তিপূর্ণ ও সাম্যের খালিস্তান চান যেখানে ঘৃণা বা বৈষম্যের কোনো জায়গা থাকবে না। অনেকে আশঙ্কা প্রকাশ করেন, নির্যার হত্যার পর তারাও টার্গেট হতে পারেন। যদিও তারা বর্তমানে কানাডায় নিরাপদ মনে করছেন, ভবিষ্যৎ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। মোদির কাছে সবাই সন্ত্রাসী, তবে আমরা সন্ত্রাসী না। এখানে শান্তিপূর্ণ আন্দোলন চলছে। আমরা একটি স্বাধীন খালিস্তান রাষ্ট্রের দাবি জানাচ্ছি। মোদির জানা উচিত, তার এই সফরে আমরা একটুও সন্তুষ্ট নই। আমরা কানাডার প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে নই, বরং শুধুমাত্র মোদি ও তার সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, কারণ তারা হরদীপ নির্জারকে হত্যা করেছে। ভারত সরকার নির্যার হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও কানাডায় শিখদের ওপর নজরদারি ও হুমকির অভিযোগ ঘিরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এখনও টানাপোড়েনের মধ্যে রয়েছে। G7 সম্মেলনে ভারতকে আমন্ত্রণ জানানো কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ। বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের এই সম্মেলনের সাইডলাইন বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া দেশগুলোর সঙ্গে জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নানা ইস্যুতে চুক্তির সম্ভাবনা রয়েছে নয়াদিল্লির। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 14 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 44 জন। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানান, এই হামলায় বেশ কিছু জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটে, ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ভবন। এতে শহর জুড়ে জারি করা হয় সতর্কতা। রাজধানীর বাইরে জাপোরোঝিয়াতে ও অন্তত 4টি হামলার খবর পাওয়া গেছে। দেশ জুড়ে 5টি জেলায় অন্তত 12টি হামলার কথা জানিয়েছে সেনাবাহিনী। এদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইউক্রেনের 2টি ড্রোন হামলা প্রতিহতের কথা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি বিমানবন্দর। যুক্তরাষ্ট্রের কানসাস নিউ সেঞ্চুরি এয়ারপোর্টে একটি ছোট বিমান ছাদের উপর ভেঙে পড়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 2 জন। সোমবার স্থানীয় সময় দুপুর 1:30টার কিছু আগে কানসাসের গার্ডনার শহরের নিউ সেঞ্চুরি এয়ারপোর্টে ঘটে যায় এই অদ্ভুত ঘটনা। একটি ছোট বিমান হঠাৎ করেই দিক হারিয়ে আছড়ে পড়ে একটি ছাদে। এতে তৈরি হয় বিশাল গর্ত। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিমানে থাকা 2 আরোহীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। জনসন কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে বিমানটি হ্যাঙ্গারে ভেঙে পড়ল তা এখনও তদন্তাধীন। এদিকে দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ইরানের আরও এক জেনারেলকে হত্যার দাবি ইসরায়েলের। তেল আবিব ও হাইফায় পাল্টা আঘাত, ভয়াবহ মিসাইল হামলার প্রস্তুতি তেহরানের। খামেনিকে হত্যা করলেই থামবে যুদ্ধ, মন্তব্য নেতানিয়াহুর। G7 সম্মেলন শেষ না হতেই ওয়াশিংটনে ফিরলেন ট্রাম্প, দিলেন যুদ্ধবিরতির চেয়েও বড় কিছুর ইঙ্গিত। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির পর তেহরান ছাড়ছেন নগরবাসী। এবং গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে একদিনে প্রাণ গেছে 68 ফিলিস্তিনির, আহত প্রায় 200। ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে, উদ্ধার অভিযান অব্যাহত। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়ের।